রাত 1টা বাজে। অর্ণব শিয়ালদার বাড়িতে ফিরছে। শরীর খুব ক্লান্ত। হাসপাতালের ডাক্তারের সঙ্গে রীতিমতো ঝগড়া করেও ছাড়া পেয়েছে। নিজে ডাক্তার হওয়ার সুবাদে ও এই সুবিধেটা আদায় করতে পেরেছে। হাসপাতালের ডাক্তার বারবার ওকে বলেছে যে ও যেন বাড়ি ফিরে বিশ্রাম নেয়, কিন্তু এত কিছু দেখার পর আর ঘুমানো সম্ভব নয়। ও স্টাডি টেবিলে বসে আছে, সামনে লাল চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। অর্ণবের মনে পড়ে গেল আন্দুলের কথা। রঞ্জনবাবুর বৃদ্ধ মুখটা ওর মনে পড়ে গেল। ও কি সেদিন সমস্ত সকালটা একটা মৃত মানুষের সঙ্গে গল্প করে এলো? অর্ণবের কাছে এখনো উত্তর নেই। ওর রঞ্জনবাবুর শেষ কথাগুলো আবার মনে পড়ে গেল। অর্ণব নমস্কার করে উঠে পড়েছিল চেয়ার থেকে। তারপর দরজায় বেরোবার সময় রঞ্জনবাবু হঠাৎ করে বলে দিলেন, অনেক কথা বলা যায় না, তবে আমি আপনাকে আরো একটা সাহায্য করতে পারি। অর্ণব জিজ্ঞাসা করেছিল, কি? একটা লাল ডায়েরি ওকে এগিয়ে দিয়েছিলেন। অর্ণব সেটা হাতে নিয়ে বেশ আশ্চর্য হয়েছিল। ও জিজ্ঞাসা করেছিল, এটা কি? বাড়ি যান, তারপর নিলিবিলিতে খুলে দেখবেন। শেষ কথাটা অর্ণবের এখনো কানে বাজে। তারপর ও জানতে পারে লোকটা নাকি গত রাতে মারা গেছে। এও কি সম্ভব? তবে আজকাল যা সমস্ত হচ্ছে তাতে সম্ভব আর অসম্ভবের আইডিয়াটাই খুব একটা বোকা বোকা লাগছে ওর। অর্ণব জানে না যে কোনটা বিশ্বাস করা উচিত আর কোনটা নয়। ওর কানটা আবার ব্যথা করছে, তবে এখন ওর পক্ষে ঘুমানোটা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। ঘরটা অন্ধকার, শুধু একটা মাত্র টেবিল ল্যাম্প চলছে। তার নিচে ওই ডায়েরিটা পড়ে আছে, একদম নিথর। নিথর তো হবেই, ওটা তো একটা জড় বস্তু। তাহলে কেন বারবার ডায়েরিটাকে প্রাণহীন মনে করতে বর্ণর এত সমস্যা হচ্ছে? হয়তো এইসব ঘটনাগুলোর জন্য ওর মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। রঞ্জনবাবুর কথাটা মাথায় বারবার ভেসে উঠল। বাড়ি যান, তারপর নিলিবিলিতে খুলে দেখবেন। লোকটার গলায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন সমস্ত রহস্যের সমাধান করতে এই ডায়েরিটাই একমাত্র পথ। অর্ণব ডায়েরিটা খুলল। ডায়েরির প্রথম দিকে কিছু পাতা জুড়ে পেন্টিং নিয়ে নোটস, তারপর হঠাৎ করে কিছু ইলাস্ট্রেশন। ছবিগুলো মূলত বিভিন্ন ধরনের রাক্ষসের। কারুর মাথায় শিং, কারুর 4-5টা হাত, আর কারুর আবার ডানা। কিন্তু এই সমস্ত ছবি এখনো প্রকাশিত হয়নি। অনিমেষবাবু যে সমস্ত ছবি আঁকতেন তা ছিল মূলত মুখোশের মতো, কিন্তু এগুলো তো ফুল বডি স্ট্রাকচার। আরও কিছু পাতা উল্টানোর সাথে সাথে অর্ণব একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। ডায়েরির ভিতরে রয়েছে অনিমেষবাবুর বেশ কিছু দিনের দিনলিপি। শুধু দিনলিপি বললে ভুল হবে, রীতিমতো নিজের চিন্তাভাবনা নিয়ে উনি গদ্যের পর গদ্য লিখে গেছেন, কখনো লাল তো কখনো কালো কালিতে। নীল কালির ব্যবহার প্রায় নেই বললেই চলে। এরপর অর্ণব পড়া শুরু করল। লেখায় কোনো তারিখ নেই, শুধু দিন মেনশন করা আছে, সোমবার। আজ সারাদিন বসে বসে অপেক্ষা করলাম, ও এলো না। গুরু যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমি প্রস্তুত করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মনে হয় লাভ হয় না। সব বুড়োর বুজরুকি নয় তো? এবার শুধুমাত্র একটা ছাগলের শিঙের টুকরোর প্রয়োজন। কিন্তু এসব করে কি সত্যি আমি রজনীকে ফিরে পাবো? ডায়েরি থেকে এতখানি পড়েই অর্ণব থামল। ওর ভীষণ অবাক লাগছে। তার মানে রঞ্জনবাবু যেসব কথা বলেছিলেন সেসব সত্যি? অর্ণবের এখন আর বিশ্বাস করতে কোনো আপত্তি নেই। এই হাতের লেখা অনিমেষবাবুর। অর্ণব এই লেখা এর আগেও অনেক দেখেছে। তো এখানে তো অনিমেষবাবু নিজেই সাধনা নিয়ে বেশ ডাউটফুল ছিলেন। তাহলে নিশ্চিত উনি এইসব নিয়ে নিরীক্ষা চালালেও শেষমেশ বিশ্বাস করার মতো উনি কিছু পাননি। অর্ণবের ফোনটা বেজে উঠল। হঠাৎ ফোন বেজে ওঠায় ও বেশ চমকে গেছে। এরকম গভীর রাতে আলো আঁধারির মধ্যে বসে এভাবে চমক লাগলে বেশ গা শিউরে ওঠে।
অর্ণবের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সাময়িক শিহরণ কাটিয়ে ফোনটার দিকে তাকিয়েও দেখলো একটা আননোন নাম্বার। এত রাতে আবার কে, অর্ণব ভাবল। ফোনটা বেজেই যাচ্ছে। শব্দহীন ঘরটায় রিংটোনের আওয়াজটা গম গম করছে। অর্ণব ফোনটা ধরল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন? উল্টো দিক থেকে একটা ভারী কণ্ঠস্বর প্রশ্ন করল। হ্যাঁ বলছি, আপনি কে? এত রাতে কি প্রয়োজন? অর্ণব জিজ্ঞাসা করল। আমি ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। বর্ণবাবুর ঘটনাটার সময় তো আপনি ওই বাড়িতেই উপস্থিত ছিলেন। আপনার সাথে কালকে সকালে একটু দেখা করা যাবে? অর্ণব একটু গলা খাঁকড়ে নিল, তারপর বলল, তা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যায়, তবে আমি ভীষণ অসুস্থ, তাই আপনার আমার বাড়ি এলে খুব ভালো হয়। আমার পক্ষে লালবাজার যাওয়া সম্ভব নয়। ক্রাইম বিভাগের অফিসার বললেন। হ্যাঁ হ্যাঁ তাই হবে, কাল সকাল 9টায় দেখা হচ্ছে। নমস্কার। অর্ণব নমস্কার বলে রেখে দিল। কিন্তু এসব করে কি সত্যি আমার রজনীকে ফিরে পাবো? অনিমেষবাবুর ডায়েরির এই লাইনটা অর্ণবের মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। রজনী অনিমেষবাবুর প্রেমিকা, যার মৃত্যু অনিমেষবাবুর হৃদয়ে কখনোই মেনে নিতে পারেনি। বেঁচে থাকতে উনি কতটা সাধনায় বিশ্বাস করতেন, আদৌ করতেন কিনা, সেটা জানার খুব একটা উপায় নেই। এখন শুধু এই ডায়েরিটাই আছে। মৃত্যুর সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই অক্ষরগুলো। ডায়েরিটা পড়ে ফেলতে হবে। অর্ণব আবার ডায়েরি পড়া শুরু করল। বুধবার। আজ মনটা খুব খারাপ। এক কৃচ্ছ সাধন করার পরও যখন কোনো ফল মেলে না, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আজ আকাশটা ভীষণ মেঘলা। হয়তো আমার অন্তরের অনুভূতিগুলো আকাশে দেখা যাচ্ছে। সাধনায় কি ভুল হচ্ছে আমি জানি না। গুরুও কিছুই বলছেন না। নিজেকে আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে। বাঁচার জন্য মরতে হবে। রজনীকে ছাড়া আমি বাঁচব না, এটা আমি কয়েকদিনেই বুঝে গেছি। চারিদিক ধোঁয়া হয়ে রয়েছে। পাহাড়ে বাড়ি কেনার সিদ্ধান্তটা খুব একটা ভুল নয়, ওটা করতেই হবে। তবে এখন টাকা পয়সার যে অবস্থা, তাতে কতটা কি পারবো জানি না। অপেক্ষা করতে হবে। আজকাল আর আঁকতে পারছি না, ছবি আসছে না। আমার বারবার মনে হয় ছবি একটা স্পিরিচুয়াল প্রসেস, অনেকটা সাধনার মতো। ছবিকে নিজের মধ্যে ডাকতে হয়। ঠিকভাবে ডাকতে না পারলে ছবি আসে না, তখন রেখারা মেলে না, ছবি বেঁচে ওঠে না। আমার সবসময় মনে হয় যে আমি শিল্পী নই, আমি ছবি আঁকতে পারি না, শুধু রিয়ালিটিকে ফটোগ্রাফ করার চেষ্টা করছি মাত্র। আমার আঁকা ল্যান্ডস্কেপ কখনোই জীবন্ত হয় না, কিছু একটা মিসিং থাকে, যেন ছবির দেহটুকু পড়ে থাকে, তাতে কোনো আত্মা থাকে না। এই আত্মার খোঁজেই আমি আমার জীবন কাটিয়েছি। রজনীর সাথে প্রেমটা আমার জীবনে একটা তুফান তুলেছিল। ওর যে একটা প্রতিকৃতি আঁকতে গিয়ে আমার যে কসরত করতে হয়েছে, তা অন্য কখনো হয়নি। ঘন্টার পর ঘন্টা ওকে বসিয়ে রেখে আমি ছবি আঁকার চেষ্টা করতাম, হতো না। ওর বসে থাকতে থাকতে গা হাত পা ব্যথা হয়ে যেত, তবুও ওকে নড়তে দিতাম না। এইভাবে কিছু সপ্তাহ চলার পর আমার সঙ্গে ওর ভীষণ ঝগড়া শুরু হলো। ও আর বসতে রাজি নয়, এমনকি ও বলতে লাগলো যে ও আর আমার সঙ্গে দেখাই করবে না, যে আমার সঙ্গে থাকবে না। আমি নাকি পাগল। আমি অনিমেষ, যে ছোট থেকে জিনিয়াস শিরোপাটা পেয়ে এসছে, সে নাকি পাগল। আমার হাসি পেয়েছিল, এখনো হাসি পাচ্ছে। ওর ওপর ভীষণ রাগ হয়েছিল। রজনী যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। গা হাত যেন ভীষণ চুলকাচ্ছিল। তারপর আমি হঠাৎ ওই ফাঁকা ক্যানভাসটা তুলে নিই, আর তুলে নিয়ে ওর মাথায় জোরে একটা আঘাত করি। ভেবেছিলাম ওকে শুধু নিরস্ত করব, তবে ওর মাথা ফেটে যায়, আর বাঁচতে পারেনি। গা হাত পা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। ঘরের মেঝে রক্তে ভেসে যায়।
এক অদ্ভুত অনুভূতি, নিজের সব থেকে কাছের মানুষকে হত্যা করা। আমার সারা গায়ে শিহরণ খেলে যাচ্ছিল, এখন আবার যাচ্ছে। আমার দেহে অ্যাড্রিনালিনের পরিমাণ বেড়ে গেছিল। এরকম হ্রাস বহুদিন হয়নি, নেশার মতো। কিন্তু এই নেশা আমার আবার চাই, না হলে আমি বাঁচতে পারছি না। এর জন্য রজনীকে বাঁচতে হবে। বারবার ওকে খুন না করলে আমি শান্তি পাবো না। এইটুকু পড়ে অর্ণবের গা ঠান্ডা হয়ে গেল। শান্ত সৌম্যদর্শন ভদ্রলোক যার সাথে অর্ণব দিনের পর দিন কাটিয়েছে, সে কিনা খুনি। এই রকম মানুষ যারা নিজেদের সাধারণ মানুষের মতো করে প্রজেক্ট করতে পারে কিন্তু বিভৎস মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত, তাদের সাইকোপ্যাথ বলে। তারা অন্যকে কষ্ট দিয়ে প্লেজার পায়। অনিমেষবাবুর লেখাটা দেখে তো তাই মনে হচ্ছে। এরকম একটা কেস স্টাডি তো যে কোনো সাইকোলজিস্টের কাছে স্বপ্ন। অর্ণবের গা শিউরে উঠল। এই মানুষটা নিজের প্রেমিকাকে খুন করেছে, সেটা নিয়ে আবার ডায়েরিতে লিখেছে। শুধুমাত্র নিজের প্রেমিকাকে খুন করার জন্য ও আবার প্রেমিকাকে বাঁচিয়ে তুলতে চায়। অর্ণবের কেমন যেন নিজেকে বোকা বলে মনে হলো। ভীষণ রাগ হলো নিজের ওপর। একজনকে অর্ণব এত সম্মান করত, ওর মাথাতেই আসেনি যে সেই মানুষটা সারাক্ষণ মুখোশ পরে থাকতে পারে। বিগত কিছুদিন ধরে যা হচ্ছে তাতে ওর যেন সব কিছুর ওপরই বিশ্বাস হারিয়ে যাচ্ছে। অর্ণবের মনে হচ্ছে এই বিষয় নিয়ে এগোলে আরও অনেক অপ্রিয় জিনিস উঠে আসবে যা ওকে তলিয়ে দেবে। অর্ণবের বিশ্বাসের ওপরই বিশ্বাস উঠে গেছে।